বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের আর জমি বিক্রি করে বিদেশে যেতে হবে না, তাদেরকে সহজ শর্তে দেয়া হবে ঋণ, এমন অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে তিনি ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করতে রাজধানীতে অন্তত 40টি খেলার মাঠ তৈরি এবং সড়ক প্রশস্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি প্রধান। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে আবারও রাজধানীতে গণসংযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নিজ ঢাকা 17 আসনে গণসংযোগের মাধ্যমে শেষ 2 দিনের কর্মসূচি শুরু করেন তিনি। বিকেলে ইসিবি চত্বরের পথসভায় যোগ দেন তারেক রহমান। সবার কাছে নিজের জন্য ভোট চেয়ে তারেক রহমান স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন। দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবে। সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাল্লাহ। ইসিবি চত্বর থেকে মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের প্রার্থীর জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি আগামী 12 ফেব্রুয়ারি জনগণকে তাদের ভোট অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সে বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। এরপর মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঢাকা 15 আসনের প্রার্থী আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। তার দল ক্ষমতায় গেলে মানুষকে জমি বিক্রি করে বিদেশ যেতে হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার তারা জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। সন্ধ্যার পর তারেক রহমান আরও কয়েকটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। দর্শক, শ্যামলী ক্লাব মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যাবেন তারেক রহমান, সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অপু, তারেক রহমান কখন পৌঁছাতে পারেন ওই এলাকায়, এবং যারা উপস্থিত হয়েছেন এই জনসভায় তারা আসলে কি ধরনের প্রত্যাশা করছে বিএনপির কাছ থেকে, তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। শ্যামলী ক্লাব মাঠে অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভিতরেই কিন্তু তারেক রহমানের এসে পৌঁছানোর কথা রয়েছে। তার আশাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠটিতে আসলে কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ এটি তার পথসভা হলো, সেটি কিন্তু এখন জনসভায় রূপ নিয়েছে। তারেক রহমান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, সেটি শোনার অপেক্ষায় যেমনি তারা অপেক্ষমান রয়েছেন। তাছাড়া নির্বাচনে ধানের শীষের ভোট চাচ্ছেন এবং এই ঢাকা 13 আসনে ববি হাজ্জাজকে তারা প্রার্থী হিসেবে রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু ববি হাজ্জাজকেও এই ঢাকা 13 আসনের যে জনগণ রয়েছে তাদের মাঝে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিবেন। এছাড়া কিন্তু এই ঢাকা 13 আসনের যে 3টি থানা রয়েছে, সেই 3টি থানার বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং এখানের যারা নেতাকর্মী রয়েছেন তারা রয়েছেন, সাধারণ মানুষও এসেছেন এবং এই ঢাকা 13 আসনের যারা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু নারী কর্মী যারা রয়েছেন, নারী ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। বিকাল থেকেই কিন্তু এই মাঠে তারা প্রবেশ করেন এবং এখন পর্যন্ত তারা ধৈর্য সহকারে রয়েছেন এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছেন সেগুলো কিন্তু তারা শুনছেন। অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এই তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার যে সকল ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ এই মাঠের চারিপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। অর্থাৎ তার প্রতিটি ভবনে কিন্তু অবস্থান নিয়ে নিরাপত্তা দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি র্যাব
সদস্যদেরকে কিন্তু দেখেছি আমরা, তারা মঞ্চের সামনে এবং পিছনে সব দিক থেকে কিন্তু রয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা প্রধান সড়কগুলোতে রয়েছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের স্লোগান দিচ্ছেন এবং মঞ্চে যে এই ববি হাজরাতের নির্বাচনী প্রচারণার একটি থিম সং করা হয়েছে সেটি বাজানো হচ্ছে এবং দানের শীষের যে থিম সং রয়েছে সেটিও কিন্তু প্রচার করা হচ্ছে এখান থেকে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যখন এখানে এসে পৌঁছবেন এবং নেতাকর্মীদের এসে বক্তব্য রাখবেন এবং এর আগেও কিন্তু তিনি যেটি বলেছেন যে ঢাকা শহরকে অন্যান্য দিনের যে পথসভাগুলো হচ্ছে সেই পথসভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে ঢাকাকে তিনি একটি নিরাপদ নগরী হিসাবে গড়তে চান এবং এখানে কোনো মাদক থেকে দূর করে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এছাড়া আরও বলেছেন যে বেকার সমাজ রয়েছে তাদেরকে খুব কম টাকায় তাদেরকে বিদেশে কাজের জন্য পাঠানো হবে, সেসব বিষয় কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন এবং মানুষ কিন্তু এখানে অধিক আগ্রহে বসে রয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ যারা রয়েছেন এবং বিএনপির কর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ ববি হাজ্জাজ তার জয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং তার বিপরীতে যে মূল প্রতিযোগিতা যার সাথে হবার কথা রয়েছে তিনি হচ্ছেন মামুনুল হক, তার সাথে মূলত এই প্রতিদ্বন্দ্বিতা হলো। তারা এই বিএনপির কর্মী যারা রয়েছেন তারা বলছেন যে বিপুল ভোটের মাধ্যমেই কিন্তু তিনি বিজয়ী হবেন, তাদের যে প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ। অর্থাৎ এই আসনটিতে কিন্তু ধন্যবাদ অপু আপনাকে। নিশ্চয়ই তারেক রহমান সেখানে বক্তব্য দেওয়ার পর বিস্তারিত আপনার কাছ থেকে আমরা আবারও জেনে নেব। 3 দিন পর জনগণের সিদ্ধান্ত নেবে দেশ আগের মতো চলবে নাকি সামনে এগোবে। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব একথা বলেন। তিনি জানিয়েছেন সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি। যারা রাষ্ট্র সংস্কার চাইবে তাদেরকে ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আর হিন্দু সম্প্রদায়ের নিজেদের অধিকার আদায়ে লড়ার আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট মোহন ইসলামের। রবিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের নিজ আসনে গণসংযোগ শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি পথসভায় যোগ দিয়ে তুলে ধরেন ঠাকুরগাঁও নিয়ে বিএনপির পরিকল্পনা। প্রান্তিক ভোটারদের খুব সাবলীলভাবে বোঝান গণভোটের বিষয়ে। তিনি বলেন, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র ঠিক করতে প্রয়োজন সংস্কার। বিএনপি এর পক্ষে জানিয়ে হাতে ভোট চান বিএনপি মহাসচিব। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে। এই হার না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা হ্যাঁ ভোটে চিন্তা করব। তিনি বলেন, আর মাত্র 3 দিন পরেই সিদ্ধান্ত হবে দেশ কোন দিকে যাবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের পরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। এ সময় নিজেদের অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আরও সোচ্চারের আহ্বান জানান মির্জা ফখরুল। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক এসে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনোদিন তারা না পায়। স্বাধীনতার প্রশ্নে যারা বিভাজন করতে চায় তাদের প্রতিহতের ঘোষণাও দেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, ওখানে আমরা একেবারে, এবং যারা এটা ভাগ করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিরোধ করব। বন্ধুগণ, মোহন ইসলাম, 71, ঠাকুরগাঁও। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12ই ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রোববার সকালে ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্যজোটের জনসভায় এসব কথা জানিয়েছেন তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে 5 আগস্টও ব্যর্থ হবে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন জামাতের আমির শফিকুর রহমান। এ সময় 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার ও ভূমিদস্যুদের লাল কার্ড দেখাতে হবে।
যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা 5ই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ চলেছে এবং তারপরে গত 17 মাস যেভাবে চাঁদাবাজি করেছে, সেই দিন যেন আপনাদেরকে আর না দেখতে হয়, তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। নিজ আসনের সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম বলেন, তাকে নির্বাচিত করলে এই এলাকার মানুষের দখল হওয়া ভূমি ফিরিয়ে দেয়া হবে। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। জামাতের আমির বলেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12ই ফেব্রুয়ারি। 15 বছর যারা কোথাও ছিল না, তারাই গণ অভ্যুত্থানের পর ফিরে এসে মামলা বাণিজ্য করছে। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে, আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করারও ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। প্রচারণার শেষ দিকে এসে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামকে এই এলাকার মানুষের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিলেন। 11 দলীয় জোটের প্রত্যাশা, এই এলাকা থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জয় নিয়ে ঘরে ফিরবেন। রাশেদ আনিস, 71, ঢাকা। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক মহড়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের 2 দিন আগে এবং পরে পুরোপুরি তারা মাঠে থাকবেন। এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সহ মাঠে কাজ করবে প্রায় 9 লাখ সদস্য। ডিএমপি বলছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অংশ নিয়েছে সেনাবাহিনী, পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবারের নির্বাচনে মাঠে কাজ করবে 1,49,443 জন পুলিশ সদস্য, র্যাব 7,700, সেনাবাহিনীর 1 লাখ সদস্য, নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,730, বিজিবির 36,453 জন, কোস্টগার্ডের 2,585 জন, ফায়ার সার্ভিসের 13,390 জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন 1,051 জন। আর সবচেয়ে বেশি আনসার ও ভিডিপি 5,76,314 জন। নির্বাচনী সহিংসতায় কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট, কোনো ধরনের কোনো এরকম ঝামেলা হয় নাই। এই মুহূর্তে আমরা সেটা বলতে চাচ্ছি না, বাট আমাদের ভেতরে আমাদের তথ্য নিয়ে আমরা আগে থেকে এটা নিয়ে কাজ করতেছি। এই ঝুঁকিপূর্ণগুলোকে আমরা অ্যাড্রেস করে ওইখানে বাড়তি ফোর্স রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। এদিকে ঢাকা মহানগরীর 13টি সংসদীয় আসনের মোট 2,131টি ভোট কেন্দ্রের মধ্যে 1,414টিকেই গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় 76%। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেগুলো অবস্থিত সেগুলোকে দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে সাধারণ। এই গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে এরকম 1614টি এবং সাধারণ ভোট কেন্দ্র রয়েছে 517টি। এইগুলাতে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, ভোট কেন্দ্র ভিত্তিক কিছু তো থাকবে, এর বাইরে মোবাইল টিম এবং স্ট্রাইকিং টিম থাকবে। নির্বাচনী এলাকা এবং ভোট কেন্দ্র যেগুলো রয়েছে তার আশেপাশে বিভিন্ন স্থানগুলোতে টহল কার্যক্রম জোরদার করবে এর মাধ্যমে। সাধারণ ভোট কেন্দ্রে 16 থেকে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। দুর্গম 25 জেলায় ভোট কেন্দ্রগুলোতে থাকবে 16 থেকে 18 জন। এই সদস্যরা ভোট গ্রহণের 2 দিন আগে থেকে ভোটের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। সুমন তানভীর, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং এই ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কর্মীরা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম একটি নতুন বাংলাদেশের জন্য। আমাদের দাবিটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর গত 55 বছরে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার মূল ভিত্তি ছিল বৈষম্য। এরই পরিণতিতে 2024 সালের জুলাইয়ে পুরো কাঠামো ভেঙে পড়েছিল। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক ক্ষমতার মর্যাদা, আইনের প্রয়োগ এবং সুষম বন্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত। চাকরি, ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থাতেও প্রভাবশালীদের জন্য অবৈধ ও বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক, আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামী ব্যস্ত থেকেছে। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাসকারী 2 কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো, অর্থনৈতিক সুযোগ সুবিধা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল। গ্রাম, মফস্বল, শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত, বেইনসাফের বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন, পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই এমন সকল সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পরে এর সবগুলোই ভেঙে পড়েছে। এতে নেতৃত্ব প্রদানকারী হোমরা চোমরাদের কিছু লোক পালিয়েছে, কিছু বিচারের আওতায় এসেছে, অনেককে আনার চেষ্টা করা হচ্ছে। বহু সামরিক, বেসামরিক আমলা ও বিচারক এখনো কর্মে নিয়োজিত রয়েছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধীদের সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বহির্রাষ্ট্রে আশ্রয় নেওয়া ইত্যাদি আমাদের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। যৌথ বাহিনীর অভিযানের পরও আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়নি, তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে বলে মনে করছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। রোববার সংবাদ সম্মেলনে তারা আরও জানিয়েছে, দেশে এখনও মব সংস্কৃতি অব্যাহত আছে। জানাচ্ছেন শাহনাজ শারমিন। নির্বাচন কমিশন বলেছে এবং তার গণভোট প্রাক নির্বাচন পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাব প্রকাশের অভিযোগ আছে, দৃষ্টান্ত আছে। পর্যবেক্ষণে প্রায় সব প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। অনলাইন ও অফলাইন প্রচারণা সহ নির্বাচনে প্রায় প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিবিধ অনিয়ম করা সত্ত্বেও নির্বাচন কমিশন অনেকটা তাদের অপারগতার কারণে এড়িয়ে যাচ্ছে বা সক্ষমতার ঘাটতির কারণে এই ক্ষেত্রে বিশেষ করে অনলাইন যে প্রচার প্রচারণা সেখানে নিয়ন্ত্রণ করা বা সেখানে বিধিমালা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক জটিলতা পৃথিবীর সব দেশই আছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তা সত্ত্বেও আরও তৎপরতার যেটি সুযোগ সুবিধা সেটা ঘাটতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ঘাটতির কথাও উঠে আসে সংবাদ সম্মেলনে। রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন
এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। তফসিল ঘোষণা 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য একজন প্রার্থীকে হত্যা এবং বিভিন্ন আসনে রাজনৈতিক সংঘাতের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় টিআইবি। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। ফলে নির্বাচনে দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আর গণভোট ও নির্বাচন একসঙ্গে আয়োজন বিভ্রান্তি তৈরি করেছে বলেও মন্তব্য টিআইবির। কাজে এটি একাকার করে ফেলাটা যৌক্তিক ছিল না বলে আমরা মনে করি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে ফেনীর 3টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু একজনও নারী প্রার্থী নেই। তাই আক্ষেপ জেলার নারী ভোটারদের। ভোট নিয়ে সংশয় আর নারী উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। প্রত্যাশা করছেন সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। নুরুজ্জামান সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। ৯২৮ বর্গ কিলোমিটারের জেলা ফেনীতে রয়েছে 3টি সংসদীয় আসন, আর এসব আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী। তবে এই ২৬ জনের মধ্যে নেই কোনো নারী। এ নিয়ে আক্ষেপ জেলার নারী ভোটারদের। নারী প্রতিনিধি না থাকায় তাদের সংশয় নারীর উন্নয়ন, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে। একজন পুরুষ যেভাবে দেখেন নারীদেরকে, মহিলারা একজন নারী প্রার্থী বা নারী সাংসদ, নারী এমপি তার চেয়ে বেশি দেখবেন। যদি আজকে নারী থেকে যদি আমাদের একজন নারী নেত্রী থাকতেন, সংসদে এমপি হয়ে যেতেন, তাহলে আমাদের নারীর যে কষ্টের কথাগুলো বলতেন। সব ক্ষেত্রেই আমাদের নারী যেভাবে একজন নারীর সাথে মানে সহজে কথা বলতে পারে বা মনের ভাব প্রকাশ করতে পারে, ওভাবে কিন্তু আমরা অনেক সময় পুরুষ প্রার্থীদের সাথে পারি না। অনেক নারী ভোটার মনে করেন শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনগুলোতেও নারীদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। কারণ নারী প্রতিনিধি না থাকলে কাজের ক্ষেত্রে নানাভাবে হয়রানি হতে হয়। তারা বঞ্চিত হন অধিকার এবং ক্ষমতায়ন থেকেও। সেই সাথে পিছিয়ে পড়তে হয় শিক্ষা ও কর্মক্ষেত্রে। ফেনীতে নারী প্রতিনিধি থাকলে অবশ্যই আমাদের জন্য খুব সুবিধা হতো এবং আমি আমাদের সব সমস্যা হয়ে আমরা সমাধান করতে চেষ্টা করতে পারতাম, উদ্বুদ্ধ করতে পারতাম সবাই। অনেক নারী আছে ইচ্ছে সত্ত্বেও আমরা সামনে আসতে পারে না, বলতে পারে না, ঘরের ভিতরে বসে থাকে, ভালো মন্দ বলতে পারে না কোনো কিছু। তো আমি চাই দিন এখানে একটা নারী প্রতিনিধির দরকার সামনে। নারী উদ্যোক্তা তৈরি সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি নির্বাচনে নারী প্রতিনিধি থাকা জরুরি বলে মনে করেন কেউ কেউ। নারী উদ্যোক্তাদের অনেক সাহায্য করতো, নারীরা অনেক ভালো পজিশন যেতে পারতো, অনেক এস্টাবলিশ হতো, প্লাস আমাদের অনেক উপকার হতো। উদ্যোক্তা হতে সাহায্য করতেন। আমরা পারিবারিকভাবে সব সমস্যা, যদি কোনো সমস্যা থাকলে আমরা তার থেকে সমাধান নিতে পারতাম, আমাদের শিক্ষার উন্নতি হতো। ফেনীতে এবার ভোটার রয়েছেন ১৩,৩০,৯২৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৬,৪৩,০৪৯ জন। মনিরা কাজুরি, ৭১। শেষ মুহূর্তে নির্বাচনী আমেজে আছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। তারা দিনরাত পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের সমর্থকরা। তারা চান ভোটটা যেন স্বচ্ছ হয়। এছাড়া নতুন সরকার যেন দেশ এবং প্রবাসীদের উন্নয়নে কাজ করে, সেই প্রত্যাশাও রয়েছে তাদের। বিস্তারিত আরিফ মাহফুজের প্রতিবেদনে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আগ্রহ কম নয় দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। দিনরাত চলছে প্রচারণা। নির্বাচনের শেষ প্রান্তে প্রবাসী নারী পুরুষদের অপেক্ষা এখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, জালিয়াতি যাতে না হোক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ করার লাগে আর নির্বাচনটা সুষ্ঠুভাবে করার লাগে। সুষ্ঠু নির্বাচন যেমন প্রবাসীদের কামনা, তেমনি নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার তালিকাও দীর্ঘ। আমরা নকলমুক্ত শিক্ষা চাই, আমরা কোনো দলীয়করণ শিক্ষা চাই না, এবং সঠিক শিক্ষিত মানুষ যাতে চাকরি পায়। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী নারীরাও নির্বাচন নিয়ে আশাবাদী। তারাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। আমরা সুন্দর একজন দেশের নেতা চাই, যে সর্বদিক থেকে দেখে আমাদের সংস্কৃতি অঙ্গনে, যারা সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন, জাতি মত নির্বিশেষে সবাই যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের যোগ্য
ভূমিকা পালন চাই। সকল প্রবাসীদের প্রত্যাশাই একটা, নির্বাচন যেন হয় নিরপেক্ষ এবং সুষ্ঠু, হয় যেন সংঘাতবিহীন। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।